আসসালামু আলাইকুম, নাফিসা তাবাসসুম স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার পুরো খবর। অন্তর্বর্তী সরকার নির্ধারিত সময়ে নির্বাচন আয়োজনে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো দাবির কারণে ভোট পিছিয়ে দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। বৃহস্পতিবার ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপের ডক্টর কমফোর্ট ইরোর নেতৃত্বে একটি প্রতিনিধি দলের সঙ্গে আলোচনার সময় ডক্টর ইউনূস একথা জানান। তিনি বলেন, যদি রাজনৈতিক দলগুলো নির্বাচনের আগে সীমিত সংস্কার চায় তবে নির্বাচন ডিসেম্বর মাসে অনুষ্ঠিত হবে, আর যদি বড় আকারের সংস্কার চায় তবে নির্বাচন আগামী বছরের জুনের মধ্যে অনুষ্ঠিত হবে। অধ্যাপক ইউনূস বলেন, নির্বাচনের তারিখ পরিবর্তনের কোনো কারণ নেই এবং আসন্ন নির্বাচন অবাধ ও নিরপেক্ষ হবে। এ সময় প্রতিনিধি দলের কর্মকর্তারা এই সপ্তাহে রোহিঙ্গাদের বিদ্রোহী নেতা আতাউল্লাহকে গ্রেফতারের প্রশংসা করেন। বিয়ের প্রলোভনে ধর্ষণ এরকম প্রতারণার সাজা 7 বছর উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। এছাড়া আগামী ঈদ উল ফিতর উপলক্ষে জনসাধারণের সুবিধার্থে 3রা এপ্রিল ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়। এর ফলে এবছর ঈদে সরকারি ছুটি হচ্ছে টানা 9 দিন। মইদুল ইসলামের রিপোর্ট। প্রধান উপদেষ্টা সরকারি বাসভবন যমুনায় বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে সরকারি ক্রয় প্রক্রিয়া স্বচ্ছতা ও প্রতিযোগিতা বাড়াতে এবং সিন্ডিকেট ভাঙতে পাবলিক প্রকিউরমেন্ট অধ্যাদেশে সংশোধনী আনাসহ বেশ কিছু সিদ্ধান্ত গৃহীত হয়। একই সাথে বৈঠকে পাশ হয় নারী ও শিশু নির্যাতন আইনের সংশোধনী, যেখানে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অপরাধের শাস্তি 7 বছর নির্ধারণ করা হয়। নারী ও শিশু নির্যাতন আইনে এর সংশোধনী পাশ হয়েছে। বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে। আর একটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো সেই জায়গাটাও নতুন করে মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের আসন্ন চীন সফরকে ঐতিহাসিক উল্লেখ করে শফিকুল আলম বলেন, ওই সফরের মাধ্যমে বাংলাদেশ থেকে চীনে বিভিন্ন পণ্যের রপ্তানি নতুন দিগন্ত উন্মোচিত হবে। চায়নাতে আমাদের মাননীয় চিফ অ্যাডভাইজার যাচ্ছেন, এটা একটা হিস্টোরিক সফর হবে। আমরা এটা নিয়ে আপনাদেরকে বলেছি। একটা বিষয় হচ্ছে যে চায়না আমাদের এখান থেকে 3টা এগ্রিকালচার পণ্য খুব বড় আকারে ইম্পোর্ট করতে চায়। চাইনিজ অ্যাম্বাসাডার আমাদেরকে জানিয়েছেন, তার মধ্যে আম, কাঁঠাল এবং গোয়াভা। চিফ অ্যাডভাইজার চাচ্ছেন চাইনিজ যারা হেলথ কোম্পানিগুলো আছে তাদের সাথে কথাবার্তা বলতে, তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। এছাড়া ঈদে মানুষের সুবিধার্থে 3 এপ্রিলও ছুটি ঘোষণার সিদ্ধান্ত হয়েছে উল্লেখ করে শফিকুল আলম জানান, দেশের 3 পার্বত্য জেলায় চৈত্র সংক্রান্তিতেও ছুটি থাকবে। মইদুল ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা। জাতীয় ঐকমত্য কমিশনের কো চেয়ারম্যান অধ্যাপক ডক্টর আলী রিয়াজের কাছে সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, দুদক ও সংখ্যানুপাতিক নির্বাচন ব্যবস্থা সহ 5টি বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশনে সংস্কার প্রস্তাবনার সুপারিশ জমা দিয়েছে বাংলাদেশ জামাতে ইসলামী। এরপরে রাষ্ট্র সংস্কার ইস্যুতে ঐকমত্য কমিশনের বৈঠকে 166 সুপারিশের মধ্যে 120টিতে একমত পোষণ করেছে এলডিপি। দলটির প্রেসিডেন্ট অলি আহমেদের দাবি, মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে নির্বাচন কখনোই সুষ্ঠু হবে না বলে জানান তিনি। আর সংস্কার প্রক্রিয়াকে দেশের ভেতর ও বাইরে থেকে বাধাগ্রস্ত করা হচ্ছে বলে অভিযোগ অধ্যাপক আলী রিয়াজের। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। জামায়াত সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে 3 সদস্যের একটি প্রতিনিধি দল জাতীয় সংসদে কমিশন কার্যালয়ে গিয়ে প্রফেসর আলী রিয়াজের হাতে সুপারিশ তুলে দেন। সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের বিষয়টি অন্তর্ভুক্ত করেছে জামায়াত জানিয়ে মিয়া গোলাম পরওয়ার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। 15 বছর একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য যদি আমরা অপেক্ষা করতে পেরে থাকি, তো সেই নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত।
পরে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে সংলাপে অংশ নেয় ডেমোক্রেটিক পার্টির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের নেতৃত্বে ৮ সদস্যের একটি প্রতিনিধি দল। সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুর্নীতি দমন কমিশনের সংস্কারে ঐকমত্য কমিশনের ১৬৬ সুপারিশ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন অলি আহমেদ। গেট দিয়ে ঢোকার সময় প্রত্যেকটা ব্যক্তিকে তার আইডি কার্ড দেখে ঢুকতে হবে। আমি শহরে আইডি কার্ড ছিল, ঢাকাতে এসে ঢুকে গেলাম, চট্টগ্রামে চলে গেলাম, এটা তো হবে না। হি শুড হ্যাভ আইডি কার্ড অফ দ্যাট পার্টিকুলার সেন্টার। তারপর নেক্সট হলো দ্যাট হি উইল প্রডিউস দ্য আইডি কার্ড ইন ফ্রন্ট অফ প্রিসাইডিং অফিসার। এর আগে রাজধানীর সিরডাপ মিলনায়তনে রাষ্ট্র সংস্কারে রাজনৈতিক ঐকমত্য ও নাগরিক ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠক আয়োজন করে সুজন। বর্তমান ব্যবস্থায় স্বৈরতন্ত্র ঠেকানোর কোনো উপায় নেই জানিয়ে আলী রিয়াজ বলেন, রাষ্ট্রের কাঠামোগত পরিবর্তন ছাড়া যত ভালো নির্বাচনই হোক না কেন পুনরায় আগের অবস্থায় ফিরে যাবে দেশ। বাইরে থেকে হচ্ছে, ভেতর থেকে হচ্ছে, এই অর্থে যে যারা মনে করেন যে এইরকম কাঠামো অব্যাহত রাখা দরকার, বিশেষ করে যারা পরাজিত শক্তি তারা এটা মনে করে। ফলে আপনাদের দায়িত্ব হচ্ছে, আপনাদের কাছে আমার অনুরোধ হচ্ছে, আপনারা এই বিষয়গুলোকে নজরে রাখুন। পর্যায়ক্রমে ৩৮টি দলের সাথে অনুষ্ঠিত হবে জাতীয় ঐকমত্য কমিশনের এ সংলাপ। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। এদিকে আগামী রোববার ঐকমত্য কমিশনে সুপারিশ জমা দেবে বিএনপি। জাতীয় নির্বাচনের আগে গণভোটের বিরোধী দলটি মনে করে সাংবিধানিক সংস্কারের এখতিয়ার কেবল নির্বাচন সংসদের, তবে ঐকমত হলে নির্বাচন ও প্রশাসনিক সংস্কার অধ্যাদেশের মাধ্যমে করার পক্ষে মত বিএনপির। দলের সিনিয়র নেতাদের সাথে কথা বলে আরও জানাচ্ছেন ইমরুল হাসান। সংস্কার কমিশনের সুপারিশ নিয়ে বৃহস্পতিবার রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা শুরু করেছে জাতীয় ঐকমত্য কমিশন। তবে এখনও সুপারিশ জমা দেয়নি বিএনপি সহ বেশ কিছু দল। তবে সুপারিশ চূড়ান্ত করেছে বিএনপি। কিভাবে সংস্কার বাস্তবায়ন করা যায় এ নিয়ে বেশ কয়েকটি বিকল্প জানতে চাওয়া হয় দলগুলোর কাছে। সংবিধানে গণভোট যুক্ত করার প্রস্তাবকে স্বাগত জানালেও জাতীয় নির্বাচনের আগে সংস্কারের জন্য গণভোটের তীব্র বিরোধী বিএনপি। নির্বাচনের পর সাংবিধানিক সংস্কারের পক্ষে তারা। গণভোটের বিষয়টা এখন নাই, এইগুলো আপনি জনগণের মতামত দিতে হবে, এগুলো নির্বাচনের মাধ্যমে আসতে হবে, আলাদাভাবে কিছু করার এখানে সুযোগ নেই। সুতরাং আপনি নির্বাচনেই করতে পারতেছি না আমরা, এর মধ্যে আবার অন্য সব বিষয় এনে তো এটাকে আরও পিছিয়ে দেওয়া, এগুলো যে আপনি নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আপনাকে ম্যান্ডেট নিয়ে সংসদে এসে আপনাকে করতে হবে। এটা একটা দুটা বিষয় না, অনেকগুলো বিষয় আছে। গণভোট একমাত্র তখনই হয় যখন সংবিধানের কিছু অনুচ্ছেদ, যেমন প্রস্তাবনা, তারপরে আর্টিকেল 46, 58 এবং 142, এই সমস্ত আর্টিকেলগুলোতে যখন কোনো সংশোধনী আসে, সেই সংশোধনী গৃহীত হওয়ার পরে রাষ্ট্রপতি একটা গণভোটের আয়োজন করবেন। যেমন সেটা হয়েছিল ত্রয়োদশ সংশোধনের পরে। এখন কি হিসাবে কেন গণভোট হবে তা তো আমাদের বোধগম্য নয়। নির্বাচনের আগে ন্যূনতম সংস্কারের পক্ষে অবস্থান নেওয়া বিএনপি বলছে, পুলিশ, দুদক, প্রশাসন ও নির্বাচনী ব্যবস্থা সংস্কার করা যেতে পারে ঐকমত্যের ভিত্তিতে। কিছু কিছু সুপারিশ হয়তো অর্ডিন্যান্সের মাধ্যমে বাস্তবায়ন করা যাবে, কিছু কিছু সুপারিশ হয়তো প্রশাসনিক সিদ্ধান্তও করা যাবে, আর কিছু সিদ্ধান্ত এমন হবে যে আমরা জাতীয় ঐকমত্যে পৌঁছালাম, পরবর্তীতে সংসদ গঠিত হলে আমাদের প্রতিশ্রুতি অনুযায়ী সেগুলো আমরা গ্রহণ করব। সাংবিধানিক সংশোধনের যদি প্রয়োজন হয় সে সমস্ত ক্ষেত্রে এগুলো ভাগ করা যাবে। যেখানে ঐকমত হয়ে যাবে সেগুলো তো সময়ের ব্যাপার না, এটা তো ইমিডিয়েটলি করা যায়। আর যেগুলো ঐকমত হবে না এগুলো তো, এবং ঐকমত না হওয়াই স্বাভাবিক, এতগুলো রাজনৈতিক দলের মধ্যে ভিন্ন মত থাকবেই, এবং আমরা তো বাকশাল করতে যাচ্ছি না এখানে আবার। আনুপাতিক হারে সংসদ নির্বাচন করার বিপক্ষে বিএনপি। এছাড়া কোনো দলের গণপরিষদ নির্বাচনের দাবিও নাকচ করে দিয়েছে তারা। ইমরুল হাসান, এনটিভি নিউজ, ঢাকা। বিশ্ব স্বাস্থ্য সংস্থায় নিয়োগ পেতে জীবন বৃত্তান্ত বা সিভিতে মিথ্যা তথ্য এবং সূচনা ফাউন্ডেশনে জোরপূর্বক ৩৩ কোটি টাকা জমার অভিযোগে শেখ হাসিনার মেয়ে সাইমা ওয়াজেদ পুতুলের বিরুদ্ধে পৃথক দুটি মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। দুদক উপপরিচালক তাহসিন মুনাবিল
বাদী হয়ে ঢাকা সমন্বিত জেলা কার্যালয়ে 1 বুধবার এ দুটি মামলা দায়ের করেন। প্রথম মামলার এজাহারের তথ্য অনুযায়ী সাইমা ওয়াজেদ পুতুল ক্ষমতার অপব্যবহার, প্রতারণা ও জাল জালিয়াতির মাধ্যমে বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ পূর্ব এশিয়ার আঞ্চলিক পরিচালক পদে নিয়োগ পেতে যে সিভি জমা দিয়েছিলেন সেখানে মিথ্যা তথ্য দেওয়া হয়েছে। আর দ্বিতীয় মামলার এজাহার অনুযায়ী সাইমা ওয়াজেদ পুতুল ও এক্সিম ব্যাংকের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ক্ষমতার অপব্যবহার করে পরস্পর যোগসাজশে অবৈধভাবে প্রভাব বিস্তারের মাধ্যমে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ব্যাংকসের সদস্যভুক্ত ব্যাংকগুলোকে পুতুলের প্রতিষ্ঠান সূচনা ফাউন্ডেশনে টাকা দেওয়ার জন্য চাপ দেন। এই 20টি ব্যাংক থেকে মোট 33 কোটি 5 লাখ টাকা দিতে বাধ্য করেন তিনি। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে দুদকের মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, জালিয়াতির মাধ্যমে পার্টির চেয়ারম্যান পদ নেওয়া ছাড়াও বিপুল পরিমাণ অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে জিএম কাদেরের বিরুদ্ধে। এছাড়া সাবেক মন্ত্রী আমির হোসেন আমির বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের মামলা করেছে দুদক। তামজিদ সুমনের রিপোর্ট। দুদকের গোয়েন্দা তথ্য অনুযায়ী জিএম কাদেরের বিরুদ্ধে বেশ কিছু দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে। 2018 সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর জাতীয় পার্টির সংরক্ষিত নারী আসনের এমপি মনোনয়নে জিএম কাদের 18 কোটি 10 লাখ টাকার ঘুষ নিয়েছেন বলে অভিযোগ রয়েছে। এই অর্থ গ্রহণের মূল সুবিধাভোগী তৎকালীন ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের। দুপুরে দুদক কার্যালয়ে ব্রিফিংয়ে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের বিরুদ্ধে চাঁদাবাজি, মনোনয়ন বাণিজ্য ও দলীয় ফান্ডের টাকা আত্মসাতের দুর্নীতির অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে কমিশন। গোলাম মোহাম্মদ কাদের, চেয়ারম্যান, জাতীয় পার্টি, দলীয় মনোনয়ন বাণিজ্য, পদ বাণিজ্য, বিদেশে অর্থ পাচার সহ জ্ঞাত আয়ের উৎস বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এদিকে 30 কোটি টাকার অবৈধ সম্পদ ও 80 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে আমির হোসেন আমু ও তার মেয়ে সুমাইয়ার বিরুদ্ধে মামলা করেছে দুদক। আমির হোসেন আমু বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশন আইন 2004, দুর্নীতি প্রতিরোধ আইন 1947 এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 সহ দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজুর সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়া অর্থ পাচারের অভিযোগে প্রাইম ব্যাংকের সাবেক এমডি এহসান খসরু সহ 11 জনের বিরুদ্ধে মামলা করবে দুদক। তামজিদ সুমন, এনটিভি নিউজ, ঢাকা। বরিশালে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মতবিনিময় সভায় দলের আহ্বায়ক নাহিদ ইসলামের সামনেই দুপক্ষের হাতাহাতি হয়েছে। বৃহস্পতিবার রাতে বরিশাল ক্লাব মিলনায়তনে এই ঘটনা ঘটে। মতবিনিময় সভায় এক পর্যায়ে শিক্ষার্থীদের একটি গ্রুপ নাহিদ ইসলামের সাথে আলাদাভাবে কথা বলার দাবি জানায়। তাৎক্ষণিকভাবে তাদের শান্ত করা হলেও সভা শেষে নাহিদ ইসলাম চলে যাওয়ার উদ্যোগ নিলে কর্মীদের দুই গ্রুপের মধ্যে আবারও ধাক্কাধাক্কি শুরু হয়। পরে পুলিশের সহায়তায় স্থান ত্যাগ করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীরা। এ সম্পর্কে এনসিপির কর্মীরা বলেন, বৈষম্য বিরোধী আন্দোলনে ঘাপটি মেরে থাকা ফ্যাসিস্টদের দোসররা এনসিপির কর্মসূচিকে প্রশ্নবিদ্ধ করতে এ ঘটনা ঘটিয়েছে। কুষ্টিয়ায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্রের সংস্কারের 31 দফার কর্মশালা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে জেলার বৃত্তিপাড়া বাজারে এই কর্মশালা আয়োজন করে জেলা ছাত্রদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ সোহরাবুদ্দিন। এছাড়া জেলা ছাত্রদলের আহ্বায়ক মোজাক্কির রহমান রাব্বি সহ দলের অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পরে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া ও ইফতার বিতরণ করা হয়। তারেক রহমানের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে ষড়যন্ত্র হয়েছে, এখনো হচ্ছে। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে শীঘ্রই দেশে ফিরে আসবেন বলে মন্তব্য করেছেন যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়সর এম আহমদ। বৃহস্পতিবার বিকেলে সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম বীরগাঁও ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজিত ইফতার মাহফিলে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এ সময় শান্তিগঞ্জ উপজেলা বিএনপি, যুবদল ও ছাত্রদল সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন। এবারে মার্কেট অ্যান্ড ব্যাংক অর্থনীতির খবর।
বৈষম্যহীনভাবে ব্যক্তি ও প্রতিষ্ঠানের কর সীমা তৈরি এবং করের আওতা আরও বাড়ানো উচিত বলে মনে করেন এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সঙ্গে প্রাক বাজেট বৈঠকে তিনি এ মন্তব্য করেন। কর অব্যাহতির সংস্কৃতি থেকে বের হয়ে আসা উচিত বলে মনে করেন তিনি। অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অফ ইন্ডাস্ট্রিজের সভাপতি আনোয়ারুল আলম পারভেজ বলেন, ম্যানুফ্যাকচারিং খাত অন্য সব ইন্ডাস্ট্রির সাথে পেরে উঠছে না। এ কারণে তাদের করের আওতা সহনীয় পর্যায়ে রাখা উচিত। জানান, স্বল্পোন্নত দেশে উন্নীত হওয়ায় দেশের গার্মেন্টস খাত ক্ষতিগ্রস্ত হয়েছে। এনজিআর চেয়ারম্যান বলেন, ব্যবসায়ীদের তীব্র প্রতিরোধে ভ্যাটের একক হার হয়নি, তারাই এখন ভুগছে। সবাই একমত হলে হার কিছুটা কমিয়ে হলেও একক হারে যাওয়া উচিত। এজন্য এফবিসিসিআইকে প্রস্তাব দেওয়ার আহ্বান জানান তিনি। জানাবো সারা লাইফস্টাইল ঈদ কেনাকাটার খবর। ঈদ উৎসবকে কেন্দ্র করে দেশের বিভিন্ন ফ্যাশন হাউসে ক্রেতাদের ভিড় ক্রমশ বাড়ছে। আধুনিক ডিজাইন ও আকর্ষণীয় কালেকশন নিয়ে আসছে স্থানীয় ব্র্যান্ডগুলো, যা ক্রেতাদের কাছে ব্যাপক জনপ্রিয় হয়ে উঠেছে। বিদেশি পোশাকের চাহিদা থাকলেও বরাবরই দেশীয় এসব পোশাক ক্রেতাদের পছন্দের তালিকায় শীর্ষে থাকে বলে জানান বিক্রেতারা। সারদিনা খন্দকারের রিপোর্ট। দেশীয় ফ্যাশন হাউসগুলো নতুন ডিজাইন এবং বিশেষ ঈদ কালেকশন নিয়ে এরই মধ্যে ঈদ বাজারে সাড়া ফেলে দিয়েছে। শিশু থেকে বয়স্ক পরিবারের সবার জন্য রয়েছে বাহারি সব পোশাকের সমাহার। ভালো মানের ও সাশ্রয়ী মূল্যের হওয়ায় দেশীয় ব্র্যান্ডগুলোর পোশাক কিনতে আগ্রহ বেশি ক্রেতাদের। আমাদের বাংলাদেশের যেসব প্রোডাক্টগুলো আছে, দেশাল, দেন হচ্ছে আপনার সারা, দেন আপনার হচ্ছে আরং, এইসবটাই বেশি পড়া হয় আমাদের। অ্যাজ ইউজুয়াল এখানে ডিজাইন সবসময় ভালোই হয়, এবারও অন্যান্য বারের মতো ভালোই। আমি একটু কমফোর্টেবল ড্রেসেস প্রেফার করি, একটু কমফি ওয়্যার টাইপ, যেটা গরম সব মেলায়। এবারে সুতি সিল্ক কাপড়ের মধ্যে হালকা কাটওয়ার্ক, এমব্রয়ডারি, সিকোয়েন্সের কাজ প্রাধান্য পেয়েছে বেশি বলে জানান বিক্রেতারা। ঈদ উপলক্ষে আমাদের আসছে 3 পিস আসছে, স্টিচ, নন স্টিচ। স্টিচের মধ্যে হচ্ছে অর্গানজা আছে, হোয়াইট গোল্ড আছে, যেগুলো এখন সব রানিং প্রোডাক্টটা। স্পেশালি আমাদের হোয়াইট গোল্ড যেগুলো আছে এগুলো একটু বেশি চলতেছে। মেয়েদের প্রোডাক্টগুলোর হচ্ছে চাহিদা থাকছে বেশি। তারপর হচ্ছে ছেলেদের পাঞ্জাবি, 3 পিসগুলো আছে, যেমন একটা কটনের আছে, সিল্কের আছে, শাড়ির ভিতরে হাফ সিল্ক আছে। আকর্ষণীয় ডিজাইন ও সামর্থ্যের মধ্যে দামের কারণে দেশীয় ব্র্যান্ডগুলোর প্রতি ঝোঁক বাড়ছে ক্রেতাদের, যা দেশীয় পোশাক শিল্পের জন্য নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করবে বলে আশা সংশ্লিষ্টদের। সাদরিনা খন্দকার, এনটিভি নিউজ, ঢাকা। এই ছিল মধ্যরাতের খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। সকাল 7:30টায় সকালের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।